নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7। আমাদের জীবন যদি হয় ছন্দ, তাহলে প্রতিটা মুহূর্ত একটা সুর। রোজ বিকেলে সব দিদিদের সাথে গল্পে কাটে। আজকে সেই গল্পের সাথে মিশে থাকবে সুর, তাল, ছন্দ। কারণ এই মঞ্চে আমার সঙ্গে থাকবে 4 মিউজিশিয়ান দিদি। সকল দিদিদেরকে ওয়েলকাম জানাচ্ছি, প্লিজ আসুন। প্রথমে আছেন অরুন্ধতী চক্রবর্তী। নমস্কার, আমি বিরাটি থেকে আসছি। আমি একদম ছোট বয়স থেকেই গান বাজনার সঙ্গে জড়িত, তবে আজকে আমার এখানে আসায় একজন এসরাজ বাদক হিসাবে। তারপরে আছেন মিতা চ্যাটার্জি। আমি হাওড়া থেকে আসছি। আমার ওই একই ইতিহাস, আমি ছোটো থেকেই গান বাজনা করি, একদম ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, তারপর নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এগুলোই করতাম। আমি আজকে যে পজিশনে আমি এসেছি, এখানে একজন মিউজিশিয়ান, স্যাক্সোফোন প্লেয়ার হিসেবে। তারপর আছে রিম্পা সেন। আমি বেলেঘাটা থেকে এসেছি। তুমি কি বাজাও রিম্পা? আমি তবলা বাজাই। তারপর আছেন হিন্দোলি ব্যানার্জি। নমস্কার দিদি, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। তো আমি সন্তুর শিখছি, সন্তুর বাজাচ্ছি, এটা নিয়েই পথ চলছে আমার। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডের খেলা দিদি মেয়ের হয়ে যাইতে। অরুন্ধতির সাথে কথা বলবো আগে। এসরাজ খুব সুন্দর একটা বাদ্যযন্ত্র। অবশ্যই। কিভাবে এর প্রতি আকর্ষণ বাড়লো? আকর্ষণ অজান্তেই হয়ে গেছে, অনেক ছোট বয়সে, যখন ঠিকভাবে জ্ঞানও হয়নি। পরিবারে কেউ বাজাতে? হ্যাঁ, পরিবারের সবাই, বাবা মা একদম গান বাজনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারপর এটা প্রসঙ্গে বলা আর কি, এসরাজটা বাড়িতে এসছে আমার বাবা শ্রী কমলকৃষ্ণ রায়, উনি প্রফুল্ল কুমার দাসের ছাত্র, মাও তাই। তো উনি এসরাজ আর তানপুরাতেই শুধু গান শেখাতেন। তো এইভাবেই বাবা যখন গান শিখতে যেত, মা যখন যেত, তখন এই এসরাজের যে মেলোডি হোক, যাই হোক, এসরাজের প্রতি বাবা প্রচণ্ডভাবে আকৃষ্ট হয়ে যায় এবং উনি গানের সঙ্গে এসরাজটা বাজাতে শুরু করেন। বাড়িতেও এসরাজ আসে। তো এই মতো অবস্থায় আমিও গানের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে কখন এসরাজে আর কি বাবা বাজাতো, গ্রিপিং তখনও হয়নি আমার, কি এরকম করে, যেরকম করে সারেগামাপা সেটা বাজাতে হবে আর কি, এরকম করে আই স্টার্টেড। এখন অনুষ্ঠান সব কিছুই করা হয়? হ্যাঁ, একদম অনুষ্ঠানটা করতে হয়। এর যেহেতু ফ্যাকাল্টিটাও একটু কম আর কি, খুব কম সংখ্যক বাজিয়ে এসরাজ কলকাতার। আমি এই কথাটা একটু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এসরাজ কিন্তু আমরা চট করে দেখি না আজকাল। একদম তাও আবার মহিলা, এটা আরোই দেখা যায়। এটাই আর কি, অনুষ্ঠানে গেলে আর কি বাজানোর পর, যদিও বা কদাচিৎ খুঁজে পাওয়া যায় যে এসরাজ বাজাচ্ছেন, কিন্তু সেটা পুরুষ মানুষ। একদম। যখন দর্শক এসরাজ হাতে একজন মহিলা অরুন্ধতিকে দেখে, তখন কিরম রিয়াকশন পাও? দেখে বলতে আগে তো শোনার পর রিয়াকশনটা অবশ্যই, দেখে কি তাও সেটা দ্যাটস আই ডোন্ট নো। নামার পরে ওই ফোন নাম্বার, রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, গান গাইতে একজন শিল্পী উঠেছেন, তার সঙ্গে আমি উঠেছি বাজাতে। আমি যখন গান গেয়ে নেমেছি, উনি গেয়েছেন, তারপর লোকে সেই যেহেতু ইনস্ট্রুমেন্টটা রেয়ার বা কিংবা মহিলা আমি বাজাচ্ছিলাম বলে, এসরাজ নিয়েই তার আগ্রহ বেশি। সেই এসরাজ কোথায় শিখেছেন, হেন তেন করে গান গেয়েছে যিনি, তিনিও খুব ভালো। কিন্তু অনেক সময় হয় না, হয়তো অ্যাকম্পানিমেন্ট কি সেই যন্ত্রের আকর্ষণ কিংবা যে কোনো কারণেই হোক অনেক বেশি, আর যেহেতু রেয়ার ইনস্ট্রুমেন্ট, তখন খুব ভালো লাগে। এসরাজ খুব পুরনো একটি বাদ্যযন্ত্র, বহু পুরনো। এটা কি ভারতীয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি দিদি, এসরাজ is a combination of 2 instruments, that is one sitar and another is sarengi. আচ্ছা, ওকে। অ্যান্ড সারেঙ্গি যেটা বাজানো হতো, যেটা মেনলি উত্তরপ্রদেশ বেনারসে বাজানো হতো, কিন্তু সারেঙ্গিটা কিন্তু বাজাতেন পুরুষরা, এবং এখনও তাই। খুব কম মেয়ে এসরাজে, তাও আমরা সাহস প্রকাশ করতে পারি যে আমরা এসরাজ শিখবো, এসরাজ বাজাবো। সারেঙ্গিতে কিন্তু চট করে করা যায় না, বিকজ সারেঙ্গি এসরাজ আমরা এই দিকটা দিয়ে বাজাই, কিছু হলে এই দিকটায় লাগবে, আর সারেঙ্গি এই দিকটা দিয়ে বাজানো হয়। একটা মেয়ের পক্ষে এটা একটু বিয়ার করা কঠিন, তারপর আঙুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, যেটা তখনও ছিল। এই কারণেই মেয়েরা বাজাতে পারতো না সারেঙ্গিটা। তখন আমি খসরুজি তো সেতারটাকে এনেছিলেন, তারপর আর কি আফটারওয়ার্ডস সেতারের যে ফ্রেডগুলো আর কি, ফ্রেডগুলো নিয়ে, আর সারেঙ্গির বোয়িং ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা ছট দিয়ে বাজাই, সেটাকে বোয়িং ইনস্ট্রুমেন্ট বলা হয়। তো এই সারেঙ্গি আর সেতারের কম্বিনেশনে সারেঙ্গিটাকে আরেকটু বাড়িয়ে লম্বা করা হলো,
সেতারের কানগুলো তার সঙ্গে যুক্ত হলো, সাইজটা বড় হলো, আর তার সঙ্গে ফ্রেড যুক্ত হলো, যাতে ফ্রেডে হাত দিয়ে লেডিসরা যদি বাজায় তাহলে তাদের আঙুল না, হ্যাঁ, এবং সেটা অনেক কম কষ্টকর হবে, মানে অ্যাটলিস্ট আঙুলের যে সৌন্দর্য সেইটুকু বজায় থাকবে আর কি। তো এইভাবেই এসরাজের এলো উৎপত্তি হয়। তো অরুন্ধতির এটা তো একটা গেল একটা সাইড, মিউজিশিয়ান অরুন্ধতি, ব্যক্তিগত অরুন্ধতি, বিবাহিত, সে সংসারও করছে। এটা কবে থেকে শুরু হলো এই জীবনটা? এটা শুরু হলো 13 বছর হয়ে গেছে। অনেক দিন। হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ারে পড়ার পর আর কি বিয়ে হয়েছে। আচ্ছা, খুব কম বয়সে? হ্যাঁ, একটু আর্লি ম্যারেজই হয়েছে। তো এসরাজের সুরের মতনই কি সে জীবন এসে গেল, প্রবেশ করলো? তিনিও কি মিউজিশিয়ান? না, তিনি মিউজিশিয়ান না। এটা কোনো একটা প্রোগ্রামে আর কি, সেই অনুষ্ঠানটায় আমি চন্ডালিকাতে গান গেয়েছিলাম, ওখানে ব্যাকগ্রাউন্ড এসরাজ বাজিয়েছিলাম। ওই এসরাজটা সূত্র ছিল আর কি, এটা কি ইনস্ট্রুমেন্ট হেন তেন করে এভাবে শুরু হয়েছিল। আচ্ছা, তাহলে সে এসরাজ শুনেই মুগ্ধ হয়েছিলেন? মানে ওটা তো বলতো এসরাজ, এখন মুগ্ধ হয়েছিল কিনা জানি না, এখন ওইটা এখন হয়েছিল কিনা। বলেছিল এসরাজ শিখবো। আচ্ছা, তিনি বলেছিলেন হ্যাঁ শিখবো আমি, এটা কি যন্ত্র, এটা কি বলে, আমি শিখবো। এখন অবধি কোনো তার চাপ, 13 বছরের চার হয়নি, সেটা পরিচয় করার জন্য ছিল। হ্যাঁ। আজ সঙ্গে কে এসছেন? সঙ্গে এসছে মা আর হাজব্যান্ড, ছেলে আর মেয়ে। কি ব্যাপার, আপনি এখন এসরাজ শিখতে পারলেন না? এত প্রশ্ন ছিল এসরাজ নিয়ে। হ্যাঁ, এটা কি বাদ্যযন্ত্র, এটা কিভাবে বাজায়, এত কিছু জানলেন আর শিখলেন না? চেষ্টা করেছিলাম, কিন্তু আলটিমেটলি দেখলাম ওটা আমার জন্য নয়। তাহলে সব জিনিস তো সবার দ্বারা হয় না, তা আমি দেখলাম ওটা আমার জন্য ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়, তা ওটা তারপরে আর চেষ্টা করি। অরুন্ধতি তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়েছিল তো? হ্যাঁ, অবশ্যই। বউ তো সুন্দরী, দিনে কতবার বলা হয় কথাটা? একবারও না। বলো না? হ্যাঁ, অবশ্যই বলছে, একবারও নয়। মুখে সবসময় প্রকাশ করতে লাগে না সব কিছু। আর এসরাজ এবার শিখে ফেল, 13 বছর হয়ে গেছে। এতদিনে হয়নি যখন, আর হয় বলে মনে হয় না। থ্যাংক ইউ অরুন্ধতি, খুব ভালো লাগলো কথা বলে। তুমি আরো এগিয়ে যাও, একজন মহিলা হয়ে তুমি এসরাজ বাজাচ্ছ এবং এত নাম করেছো অরুন্ধতি, গর্বের ব্যাপার আমাদের তোমাদের আশীর্বাদ। এবার দেখো কি গেম আসছে। খেলাটা হচ্ছে, আমার হাতে একটা স্ট্যান্ড আছে, এটা মাথায় পরিয়ে দেওয়া হবে, তার উপরে বলগুলো নিয়ে ব্যালেন্স করে, একটা স্টার্টিং মার্ক আছে, ওখানে দাঁড়াবেন, বলটা ব্যালেন্স করবেন, হেঁটে 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 যাবেন। ওই যে ছোট্ট একটা গ্লাস রয়েছে ওখানে, গ্লাস বক্স, তার মধ্যে বলটা আস্তে করে ফেলে দিতে হবে। 1 মিনিট টাইম। 1 মিনিটের মধ্যে কে কটা বল কালেক্ট করতে পারে, যে সব থেকে বেশি সংখ্যার বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আগে ব্যালেন্স করো, আস্তে 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 আস্তে, তাড়াতাড়ি ফাস্ট। আস্তে আস্তে আস্তে। তাড়াতাড়ি। তাড়াতাড়ি। অরুন্ধতি 1 মিনিটে 5টা বল কালেক্ট করেছে। মিতালি, আপনার যন্ত্রটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, স্যাক্সোফোন। সেটাও কিন্তু বেশিরভাগই পুরুষ মানুষদের দেখা যায় বাজানোতে। এই স্যাক্সোফোনের সাথে আলাপ কিভাবে? অ্যাকচুয়ালি আমি খুব ছোটোবেলায় আগেই বললাম যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক করেছি। আমার সবটাই হয়েছে বিয়ের পর, সেটাও একটা ইতিহাস। আমার শাশুড়ি মা দেখে আমাকে এনেছে, আমি আমার হাজব্যান্ডের থেকে একটু অনেকটা ছোট, খালি দেখেই এনেছে আর কি, গান বাজনা করি। তা বিয়ের পরে আমার হাজব্যান্ডও একজন মিউজিশিয়ান, ফ্লুট স্যাক্সোফোন বাজান। তা ওর থেকে প্রথম আমি ফ্লুটটা একটু, মানে বিয়ের 6 মাস পরেই আমি একটু ট্রাই করলাম যে দেখি পারি কিনা। তো ভাবলাম যে পারলাম। তারপরে আমি মেনলি হচ্ছে, আমি তো গান করতাম,
আমি তারপর কিবোর্ড দিয়ে পর আমার শাশুড়ি বললো, না তুমি প্রথমে কিবোর্ড বাজাও, কিবোর্ডটা একটু সরো করো, আজকাল যে সিনথেসাইজার। আমি কিবোর্ডে ট্রিনিটি কলেজ অফ লন্ডন থেকে আমি এক্সাম দিয়েছি, আমি স্টুডেন্টদেরও পাঠাই, আমার একটা ছোটো স্কুলও আছে, পিয়ানোতেও দিয়েছি একই, মানে একদম ইন্ডিয়ান ক্লাসিক্যাল থেকে ওয়েস্টার্ন। এই শোনাটা হচ্ছে সম্পূর্ণ আমার হাজব্যান্ডের কৃতিত্ব। প্রথম সত্যি কথা বলছি ভালো লাগতো না। ও কি করতো, সারাক্ষণ আমার কানের কাছে ওই ইংরেজি গান মানে ওয়েস্টার্ন মিউজিক খালি শোনাতো। এই শোনানো থেকে একটা প্রীতি জন্মে গেছে। আমি বলছি আমাকে তো এটা শিখতে হবে। তো আমি ফ্লুটটা প্রথমে স্টার্ট করলাম, শিখলাম। হঠাৎ একদিন মনে হলো একজন বাড়িতে এসেছিল, আমার হাজব্যান্ডের যেহেতু মানে মিউজিশিয়ান ক্লাস, ও তো বাড়িতেও ক্লাস করে, তো প্রচুর স্টুডেন্ট আসতো। তা একজন স্টুডেন্ট একটা স্যাক্সোফোন কিনেছে, তার একটা খুব প্রবলেমের জন্য সেই স্যাক্সোফোনটা বিক্রি করে দেবে। আমি ওর সঙ্গে একটা কথাবার্তা বলে নিজে একটা দাম দর করে আমি কিনে নিয়েছিলাম ওটা। তা কিনে নেবার পরে আমি একটু, তারপরটা তো আমার হাজব্যান্ড বলছে কটা কি শিখিয়ে দিয়েছে। তো আমার মনে আছে আমি ফার্স্ট গান আমি ও সুজানা তুলেছিলাম, যে সেটা থেকে আজকে 5 বছর হলো আমি এমনি মানে কনসার্ট করছি 5 বছর। তার আগের থেকে আমি ওটা মানে আরম্ভ করেছিলাম শিখতে। তা এই জন্যে তো অনেকে বলেছে বাবা মেয়েরা বাজাস না, নানান প্রবলেম হবে, বুকে লাগবে, মেয়েদের ঠিক নেই, এসব বাজাতে হয় না, এসব অনেক কথা এসেছে। কিন্তু তা সত্ত্বেও আমি স্যাক্সোফোনটাকে ভালোবেসে এখন আমি স্যাক্সোফোন বাজাই। মানুষ এখন কি বলে মিতাদি, আপনার হাতে যখন স্যাক্সোফোন দেখে, আপনার আওয়াজ যখন শোনে, তখন কি বলে? আমার মনে আছে প্রথম যে কনসার্ট করি আমি ICCR করেছিলাম। তো সকলে মানে কি বাজাবি, ফার্স্ট উঠলাম স্টেজে। আমি সেদিনকে পার্ট টাইম লাভার বাজিয়েছিলাম, যে তখন আমি ওয়েস্টার্ন করি, পার্ট টাইম লাভার বাজিয়েছিলাম। সবার ভালো লেগেছে ভীষণভাবে। মানে ওই ব্যাপারটা না আমি আজও ভুলতে পারি না, যে আমাকে দেখে অনেক মেয়েরা মানে সেই মুহূর্তে যোগাযোগ করলো যে আমিও তাহলে তো তুমি যখন বাজো তাহলে আমিও পারবো। প্রায় মানে হলের বোধহয় 50% লোকই আমার কাছে এসে বলছে না তাহলে আমিও শিখবো, কীভাবে তোমরা করছো, কীভাবে তুমি একজন মেয়ে হয়ে এত কিছু করলে। তা সেদিনকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট। আজও স্টেজে উঠলে প্রত্যেকে একজন মেয়ে বাজাচ্ছে, এটা একটা আলাদা তারপর তো বাজানোটা আছে। সব থেকে বড় কথা জানেন, কলকাতায় বেশি আমার এতে নেই, কিন্তু মফস্বলের মেয়েরা যেমন মালদা থেকে বা চৌচড়ো থেকে দূর দূরান্ত থেকে মফস্বল লোকেরা বেশি ইন্টারেস্টেড এগুলো। আজকে আমি যা কিছু আমি গান করি, আমি গানও করি, আমি যেটুকু যা গান করি না সবই আমি স্যাক্সোফোনে তোলার চেষ্টা করি, যে আমি দেখি না কেরম হয়। প্রথম তো ভালোই লাগে, খারাপ লাগে না। সংসারকে সামলাচ্ছে তাদের। সংসারটা এটাই একটা বড় কথা, যে বিশ্বাস করবে না সংসারের সব কাজ আমার হাজব্যান্ড খুব সাপোর্ট করে আমাকে। যেহেতু মিউজিশিয়ান সেহেতু সবটাই ওনার জন্যই হয়েছে। বোঝেন উনি ভীষণভাবে বোঝেন। মানে প্রথমে আজকে আমার দুঃখ হলো, মানে আমি খুব একটা মানে এতে আছি যে আমার এই সাকসেসটা আমার শাশুড়ি মা দেখে যেতে পারলেন না। শাশুড়ি মা যদি ওটা, হ্যাঁ হাজব্যান্ড চায়, কিন্তু ওনার সাপোর্ট না থাকলে হাজব্যান্ডও পারতো না। দুজনে একসাথে তো শো করেন নিশ্চয়ই? হ্যাঁ, দুজনে একসঙ্গে। এবার আমার ছেলেও পিয়ানো বাজায়, আমার ছেলে কিবোর্ড বাজায়, আমরা তিনজনে একটা ফ্যামিলি ব্যান্ড, যেখানেই যাই আমরা তিনজন। বাহ, ভেরি গুড। খুব ভালো লাগলো মিতাদি কথা বলে, পরিচিত হয়ে। হাজবেন্ড এসছেন আজকে? হ্যাঁ, এসছেন। কোথায় দাদা? নমস্কার দাদা। মিতাদি স্যাক্সোফোনে তো আপনি এক্সপার্ট, এবার দেখবো খেলায় কি হয়। রেডি? প্রস্তুত? স্টার্ট। আস্তে আস্তে আস্তে। তাড়াতাড়ি দিদি। মিতাদি 1 মিনিটে 3টে বল কালেক্ট করেছে। এবার আমরা একটু কথা বলবো রিম্পার সাথে। রিম্পা একদম ছোট্টবেলা থেকে তবলার সাথে ভালোবাসা? হ্যাঁ,
মানে আমার একটা মানে অদ্ভুত ঘটনা, সেটা হলো যে এমনিতে আমি জন্মেছি মিউজিক্যাল ফ্যামিলিতে। আমার বাবা তবলাবাদক পণ্ডিত স্বপন শীল। 3 বছর যখন আমার বয়স, তখন বাবাকে দেখতাম যে ছাত্রদের শেখাচ্ছেন, তো আমি পাশে বসে দেখতাম যে কীরকমভাবে বাবা শেখাচ্ছে ছাত্রদের। তো তারপরে আমারও একটা ইন্টারেস্ট জাগে যে আমিও তাহলে একটু তবলা বাজাই। তো যখন আমার একটা তবলার প্রতি যখন আমার একটা আগ্রহ দেখতে পেলো, তখন বললো ঠিক আছে তাহলে তুমি বাজাও। তো তখন আমার বাজনা শুরু হয়। তো বাবার কাছে ট্রেনিং নেওয়া শুরু হচ্ছে এই 4-5 বছর বয়স থেকে শুরু করেছি। তারপরে আমার মিউজিক্যাল লাইনে আমি 7-8 বছর বয়স থেকে স্টেজ শো করতে আরম্ভ করি। এরপরে 97 আমি ফার্স্ট অ্যাব্রডে যাই, ওয়ার্ল্ড চাইল্ড মিউজিক ফেস্টিভ্যালে প্রথম হল্যান্ডে গিয়েছিলাম। এরপরে ইউএসএ যাই, ওখানে উস্তাদ আলী আকবর খাঁ সাহেব কলেজে ওনার যে ইনস্টিটিউশনটা আছে ওখানে বাজিয়েছি। প্রায় 1.5 মাসের ওখানে ট্যুর ছিল। 98-এ আমার ফ্রান্স থেকে একটা ডকুমেন্টারি ফিল্ম হয়েছিল, যেটার নাম হয়েছিল রিম্পা সে প্রিন্সেস অফ তবলা। তারপরে 2008 সালে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এপিজে আব্দুল কালাম ওনার হাত দিয়ে আমি পেয়েছিলাম। এভাবে এখনও আমার চলে যাচ্ছে। 2004 সালে আমার ফার্স্ট ট্যুর হয় পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার সাথে। ওনার সাথে আমি অ্যাব্রডে আমেরিকায় 2.5 মাসের ট্যুর ছিল। তা সেই সময় থেকে ওনার সাথে বাজনা আমার শুরু হয়। তো এইভাবে আমার জার্নি হয়ে যাচ্ছে এখন। এত তুমি ছোট একটা মেয়ে, তুমি এত বড় একজন সিনিয়র মানুষের সাথে বাজাচ্ছো, প্রথম দিকেই ভয় করতো না? হ্যাঁ, উনি আমার প্রথম বাজনা শোনেন ওই 97-এ প্রথম আমেরিকা একটি কনসার্ট করেছিল, ডাক্তার অ্যাসোসিয়েশন ওরাই করেছিল। তো প্রথম শুনে ওনার খুব ভালো লেগেছিল। আর বাবাকে তো চিনতো। আমার একটা মানে বেশি একটা সুবিধা আমার যেটা ক্যারি করেছে সেটা হলো যে আমি আজকে যদি আমি আমার এই ঘরে না জন্মাতাম হয়তো, তাহলে ওটাও আমার একটা মানে এই লাইফে একটা এক্সট্রা একটা ক্যারি করছে, মানে এটা আমি সুবিধা পেয়েছি একটা। ছোটবেলা থেকে মেয়েদের অনেক রকম শখ থাকে, সাজগোজ, খেলাধুলো। তোমার জীবনে কোনোদিনও সেরকম শখ ছিল না, শুধুই তবলা? হ্যাঁ, মানে ব্যাপারটা কি, মানে আমার কোনো বন্ধু বান্ধব তেমনভাবে ছিল না। আচ্ছা। তাই বাবা না প্রথম থেকেই আমাকে একটা কথা বলেছে যে তুমি আর সাধারণ মেয়ের মতন থাকলে হবে না, মানে তোমাকে তবলা বাজিয়ে বড় হতে হবে। তাই আমার সব কিছু বলতে আমার তবলাই ছিল। আর এছাড়া আমার ফটোগ্রাফি করা খুব শখ আছে। ছবি টবি তোলো? হ্যাঁ, ভালো লাগে, এটা শখ। এটা শখ, গুড। তা তবলা ছাড়া ফটোগ্রাফি করতে সব থেকে বেশি ভালোবাসি? হ্যাঁ, তবলাটা আমার প্রফেশনাল, আর এটা আমি অ্যামেচার হিসেবে। যখন বিদেশে যাও, একজন ভারতীয় তার উপর একজন মেয়ে তবলা বাজাচ্ছে, লোকে কি বলে? ওখানে তো একটা আলাদা ব্যাপার আছে। আমার যেটা মনে হয় সেটাকেও যারা করেছে তাদের নাম একবার বলতেই হয়। সেটা হলো উস্তাদ আলী আকবর খাঁ সাহেব, পণ্ডিত রবিশঙ্করজি, পণ্ডিত স্বপন চৌধুরী, উস্তাদ জাকির হোসেন। এরা ইন্ডিয়ান মিউজিকটাকে, শাস্ত্রীয় সঙ্গীতটাকে বিদেশেতে দারুণভাবে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে, যেটার জন্য আমরা যে এখন ক্লাসিক্যাল মিউজিক করতে যাচ্ছি বিদেশে, সেটাতে কিন্তু আমাদের খুব সাহায্য করেছে। খুব বিদেশের লোকেরা ভীষণভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করে। এরপরে নেক্সট জীবনের লক্ষ্য কি রিম্পা? ব্যাস এইটাকেই আমি এগিয়ে নিয়ে যাব। আর ফ্যামিলি লাইফ, জীবনে সেটেল হওয়ার ইচ্ছা নেই? হ্যাঁ, ফ্যামিলি লাইফ আছে, যেটা চলছে, কিন্তু আমার কনসেন্ট্রেশন এখন পুরোপুরি এর উপরই কনসেন্ট্রেশন। তুমি কি বিবাহিত? হ্যাঁ। ও ম্যারেড? হ্যাঁ, দেখলে বোঝা যাচ্ছে না? না, একদমই বোঝা যাচ্ছে না, কোনোভাবেই বুঝতে পারবো না। ভালো না বোঝা গেলে কিন্তু ভালো। কতদিন হলো বিয়ে হয়েছে? হ্যাঁ, 2012 সালে। ও, অনেকদিন, 5 বছর হলো বিয়ে হয়ে গেছে। কিন্তু বোঝা যায় না। বোঝা যায়, তুমি বুঝতে দাও না। না, আমি আর বুঝতে দিচ্ছি না, আরো যাতে না বোঝা যায় এটাই চেষ্টা করছি। থ্যাংক ইউ রিম্পা, অল দ্য বেস্ট, খুব ভালো থেকো। রিম্পা রেডি? একদম। ওকে, স্টার্ট, চলো। চলো রিম্পা, কামান, দৌড়ে দৌড়ে, 5টা বেশি করতে হবে। তাড়াতাড়ি এসো, একটু আসতে যাও।
মিনিটে 3টে বল কালেক্ট করেছে। এবার একটু হিন্দলির সাথে কথা বলবো। আমারও সবার মতনই মিউজিক্যাল ফ্যামিলিতেই জন্ম। তো আমার মা গান করতেন, এখন করে উঠতে পারেন না শারীরিক অসুস্থতার জন্য। তো আমার দাদু মানে মায়ের বাবা স্বর্গীয় শচীন্দ্রনাথ সরকার, উনি খুব ভালো ট্রেনার ছিলেন, মিউজিক্যাল ট্রেনার। তো ওনার কাছে আমার মা দীর্ঘদিন গান শিখেছেন। নর্মালি আমার মাও আমাকে প্রথমে গানের জন্যই চেষ্টা করেছিলেন, কিন্তু আমার একটা টনসিলের প্রবলেমের জন্যে আমার গলাটা ঠিক হায়ার অক্টেভ বা লোয়ার অক্টেভ কোথাও ঠিক মতন খেলতো না, যার জন্যে মা একটু চিন্তায় পড়লেন যে কি করা যায় তাহলে, কারণ পুরোপুরি মিউজিক্যাল একটা ফ্যামিলি থেকে মাও এসছেন। তো মা মাঝে সাথেই রেডিওতে সন্তুর ইনস্ট্রুমেন্টটা শুনতেন, তো সন্তুরের সাউন্ডটা মার খুব ভালো লাগতো। তো সেই ভালো লাগা থেকেই মা বললেন যখন ওর ভোকালটা যখন আসছে না তাহলে সন্তুরটাই শেখানো হোক, এইভাবেই সন্তুরে চলে আসা। তো তখন তো আমি প্রথম শেখা শুরু করি চিরদীপ সরকারের কাছে। তো চাকরি সূত্রে ওনার বদলি হয়ে যাওয়ার জন্য তারপরে পণ্ডিত জয় চক্রবর্তীর সহযোগিতায় আমি এখন পণ্ডিত সন্দীপ চ্যাটার্জির কাছে শিখছি। প্রথম যেদিনকে তুমি হাতে ইনস্ট্রুমেন্টটা নিয়েছিলে সেদিনকে মনের মধ্যে কি কি হয়েছিল? তখন একটা কিরম লেগেছিল, অত ভারী। আমি একদম শুরু আমার ধরো 5 বছর 4.5 বছর 5 বছর বয়স থেকে আমার শুরু, তো অত ভারী ইনস্ট্রুমেন্ট নিতে পারতাম না। তো তখন রেয়াজ পাতি অত করতাম না, মানে মা সার্ভিস করতেন, মা এসে দিদির কাছ থেকে বাবার কাছ থেকে খোঁজ নিত যে কতক্ষণ মেয়ে রেয়াজ করলো, কতটা না করলো, নয়তো আবার বসাতেন। আর আমার ক্ষেত্রে যেটা খুব সুবিধা হয়েছে যে ওই গুরুজির বাড়ি থেকে শিখে এলাম একটা রোববারে গিয়ে, তো তারপরে 1 সপ্তাহ ধরে যা হোক আমি নিজের মতন করে রেয়াজ করছি, আবার পরের সপ্তাহে যাচ্ছি, যদি ভুল ত্রুটি হয় গুরুজি ঠিক করছেন, এমনটা কোনোদিন আমার হয়নি। কারণ আমার মাও যেহেতু গানের লাইনে ছিলেন, উনি এখনও স্টিল নাও মানে রান্না করছেন, হয়তো আমি সে সময় যদি রেয়াজে বসি, বা উনি হয়তো অন্য ঘরে রয়েছেন আমি রেয়াজে বসেছি, কোনো ভুল ত্রুটি হলে এখনও ধরান যে এখানটা একবার রেয়াজ কর, এখানটা হচ্ছে না কিন্তু এখানটা এরকম কর, উনি এখনও সেটা বলেন। অনুষ্ঠান করো হিন্দলির? হ্যাঁ, আমি অনুষ্ঠান কিছু করি। হ্যাঁ, আমি প্রোগ্রাম শুরু করেছি লাস্ট বাংলাদেশ থেকে আমি ফিরলাম আর কি। তো আর আমার লাইফের অ্যাচিভমেন্ট বলতে আমি 2005-6 ওরম সময় আমার বাবা রেলে আছেন, তো রেলের একটা অল ইন্ডিয়া রেলওয়ে কম্পিটিশন হয় মিউজিক্যাল, তো ওইটাতে আমি বসি। তো ওটা সর্বভারতীয় প্রায় 1 বছর ধরে চলে কম্পিটিশানটা বিভিন্ন জায়গা থেকে। তো আমি প্রথমে কাঁচরাপাড়ায় হয়, কাঁচরাপাড়া থেকে সিলেক্ট হয়ে লিলুয়া থেকে শিয়ালদায় হয় ফাইনাল, তারপরে মেগা ফাইনাল হয় আমেদাবাদে। মেগা ফাইনালেও মানে প্রায় 120 ক্যান্ডিডেটস ছিল, মানে ভোকাল প্লাস ইনস্ট্রুমেন্ট মিলিয়ে। তো ওখানে আমি নিজের গ্রুপে ফার্স্ট হই এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হই আর কি। তাকে দেখে যেমন মনে হয় না জীবনে সেটেল হয়ে গেছে, তোমারও কি তাই? না, আমি এখনো সেটেল হইনি। তুমি এখনো সেটেল হওনি? এরপরে জীবনের নেক্সট লক্ষ্য কি? বাস মিউজিকটা নিয়েই রয়েছি, এখনই অন্য কোনো দিক ভাবতে চাইছি না। কিছু নয়। থ্যাংক ইউ ইন্দলি, তোমার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। রেডি ইন্দলি? স্টার্ট। হিন্দলি 1 মিনিটে 4টে বল কালেক্ট করেছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অরুন্ধতি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে হিন্দলি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে দুজন মিতাদি এবং রিম্পা, দুজনেই 10 পয়েন্টস। গিফট কি কি আছে বলি, আছে বেতের সেন্টার টেবিল, আছে বেতের মোড়ার সেট, ড্রেসিং টেবিল, বেতের সোফা এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট। অরুন্ধতির পছন্দ ড্রেসিং টেবিল, হিন্দলির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট, মিতালির পছন্দ বেতের সোফা, রিম্পার পছন্দ বেতের সেন্টার টেবিল। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি।
আর আজকে আমাদের স্পেশাল গেস্ট দুর্নিবার। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যালাড কাটার। কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা। গানের কথা অনুযায়ী কটি তালের কথা বলা হয়েছে? শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। মিতাদি, কাহার বা দাদরা। 5 পয়েন্টস, সঙ্গে স্যালাড কাটার। কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। যাচ্ছে দ্বিতীয় গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে রুটি মেকার। मुझे रात दिन बस मुझे चाहती हो, मुझे रात दिन बस मुझे चाहती हो, कहो ना कहो मुझको सब कुछ पता है। গানে দুটি শব্দ আছে যারা একে অপরের বিপরীত, শব্দ দুটো কি কি? आती नहीं हो, छुपाते हो मुझसे ये বলো হিন্দোলি। রাত দিন। 5 পয়েন্টস, সঙ্গে রুটি মেকার। এবার যাচ্ছি 3 নম্বর গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। শোনো কোনো দিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই। গানে কি হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? শোনো কোনো দিন আকাশ বাতাস জুড়ে বলো। ঝিমঝিম বর্ষা। মন হারালো। 5 পয়েন্টস, সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো মন। এবার যাচ্ছে 4 নম্বর গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। मेरा चांद मुझे आया है नजर, मेरा चांद मुझे आया है नजर, है रात जरा थम थम के गुजर, है रात গান जरा অনুযায়ী কাকে ধীরে ধীরে যাওয়ার কথা বলা হচ্ছে? छाया है नशा मेरी आंखों पर। বলো অরুন্ধতী। ছায়া। -5। रात रात रात। ए रात जरा थम थम के गुजर। रात जरा थम थम के गुजर, मेरा चांद मुझे आया है नजर। এবার 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। तुम जो खो गए हो तो ये लगता है कि जहाँ मिल गया, एक भटके हुए राही को, एक भटके हुए राही को একটা শব্দ ভুল গাওয়া হয়েছে, শব্দটা কি? तुम जो खो गए हो तो ये বলো মিতাদি। तुम जो मिल गया। ওকে 5 পয়েন্টস, ও গেস
ছিল তুম জো খো গে খো গে সঙ্গে আপনার গিফট হচ্ছে ইন্ডাকশন ওভেন। तुम जो मिल गए हो तो ये लगता है कि जहां मिल गया। এই রাউন্ডের হাই স্কোর হচ্ছে মিতাদি 10 পয়েন্ট। মিতাদি পাচ্ছে মইনমোহন কাঞ্চিলাল অ্যান্ড সানজের তরফ থেকে সব। মইনমোহন কাঞ্চিলাল অ্যান্ড সানস আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। ধিতাং ধিতাং বলে এই মাদলে তাল তোলে আজ আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ কলরলে নূতন জীবন গড়িয়ায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুর করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আর আজকে এই রাউন্ডে আমাদের স্পেশাল গেস্ট বিদীপ্তা। আজকে যখন ওই রাউন্ডে আছে আমাদের হেল্প করবে এই রাউন্ডটাতে, একটা একটা করে টপিকের উপরে অভিনয় করে দেখাবে। আপনাদেরকে বুঝতে হবে যে ও কী অভিনয় করে দেখানোর চেষ্টা করছে। যদি ভুল বলেন তাহলে আর বলার সুযোগ পাবেন না, বাকি তিনজনের কাছে প্রশ্নটা পাস হয়ে যায়। যে দিতে পারবেন সে 5 পয়েন্টস। প্রথম টপিক, একটি প্রাণী বলো। হিন্দোলি। কাঠঠোকরা। 5 পয়েন্টস। এবার সেকেন্ড টপিক, একটা শব্দ খুব পরিচিত, বিশেষভাবে বর্ণনা করতে আমরা ব্যবহার করি। বলো। টাইম আপ। রাইট আনসার ছিল যমজ। কি দেখালো, পাশে একজন দাঁড়িয়ে আছে, দুজনের এক মুখ। এই প্রশ্নের জন্য নো পয়েন্টস। এবার যাচ্ছি 3 নম্বর টপিক, একটি খুব পরিচিত কথা, মেইনলি ছোটবেলার সাথে রিলেটেড, বাট সবাই আমরা জানি। বলো। অরুন্ধতী। চিচিং ফাক। 5 পয়েন্টস অরুন্ধতী। এবার যাচ্ছে 4 নম্বর টপিক, একটি বিশেষ কর্মস্থল। বলো। হিন্দোলি। শাড়ির দোকান। রাইট আনসার, 5 পয়েন্টস। একটা টপিক হলো, এবার শেষ টপিক 5 নম্বর টপিক, এমন একটা জিনিস একটি বিশেষ অনুষ্ঠানে আমরা দেখতে পাই।
অরুন্ধতী প্রেম পার্টি। 5 পয়েন্টস। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। বিদীপ তার জন্য জোরে হাততালি প্লিজ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, অরুন্ধতী এবং হিন্দোলি, দুজনেই 10 পয়েন্ট। হিন্দোলির পছন্দ মশলা, সস এবং তেল। অরুন্ধতীর পছন্দ স্ন্যাক্সের ট্রে। সব সুরের জগতের মানুষ আজকে এখানে আমার উপস্থিত হয়েছে। আমাদের গল্প খেলা তো চলতেই থাকবে, কিন্তু সবাই মিলে একসাথে একটা যুগলবন্দি হলে কেমন হয়? সবাই মিলে একসাথে আমরা क्या बात, एक्सीलेंट। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন মিক্সার গ্রাইন্ডার। বাদ্যযন্ত্রে 4টি তার, শাস্ত্রীয় সঙ্গীতে সুরবাহার, পাশাপাশি ক্লু বাংলার ঐতিহ্য কীর্তন গান, প্রণয় লীলা যাদের পান, দুটো শব্দ। এবার বলো অরুন্ধতী। ওপরে নিচে তানপুরা, এটা রাধা কৃষ্ণ। 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। এবার সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। ডাকাতিয়া যদি হয় শুনে আর কাজ নাই, রাধার মান ভাঙাতে হলে শ্রীকৃষ্ণের বাজানো চাই। এবার বলো হিন্দোলি। বাঁশি। বোঝাও। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, আর রাধার মান ভাঙাতে শ্রীকৃষ্ণের বাঁশি বাজানো। 20 পয়েন্টস। সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। এবার 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন ভ্যাকিউম ক্লিনার। একটাই কমন শব্দ যেটা 3টে ছবির সাথে সম্পর্কিত। এবার বলো রিম্পা। হাতুড়ি। বোঝাও। তবলাতে সুর বাঁধার জন্য হাতুড়ি দরকার, আর এটা পেরেক ঠোকার জন্য হাতুড়ি দরকার, আর উকিলে যখন মানে বলে যখন অর্ডার অর্ডার অর্ডার। 20 পয়েন্টস। সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। প্রথমে একটি অক্ষর আছে, তারপরে একটা ক্লু আছে। ক্লুটা কি? খেলার এক ফল পাও,
অলংকার গলায় দাও, এখান থেকে একটা শব্দ বেরোবে, তারপরে আবার একটা অক্ষর, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো হিন্দোলি। কাহারবা, কা রয়েছে, খেলার এক ফল হার, গলায় অলংকারেও হার, আর বা, কাহারবা। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাচ্ছে শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। যেহেতু 5 নম্বর প্রশ্ন তাই 30 পয়েন্টসের আনসার। ভুল করলে -20 পয়েন্টস। প্রথম সুযোগে যদি কেউ না বলতে পারো তাহলে দ্বিতীয় সুযোগ দেবো, তখন পারলে +20, ভুল করলে -10। দিদি নাম্বার 1 হবার লড়াই চলছে অরুন্ধতী এবং হিন্দোলির মধ্যে। অরুন্ধতী স্কোর 45, হিন্দোলি স্কোর 70, 30 পয়েন্টসের আনসার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। অনুস্বর দেওয়া আছে, দন্তের নয় হর্ষও দেওয়া আছে। ক্লু দি, শব্দটা তোমাদের সকলের সাথে খুব পরিচিত, তোমাদের কাজের সাথে স্পেশালি। এবার বলো হিন্দোলি। সাংগীতিক অনুষ্ঠান। হিন্দোলি বলছে সাংগীতিক অনুষ্ঠান। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস, কিন্তু ভুল হলে -20 পয়েন্টস। সেক্ষেত্রে খেলার মোড় ঘুরে যেতে পারে, দেখা যাক। সাংগীতিক অনুষ্ঠানে অনুস্বার থাকে না, আর সাংগীতিক বলে অ্যাজ কোনো কথাও হয় না। সাংগীতিক যদি তুমি বলো তাহলে সেটা উয়া হবে, সেটা অনুস্বর হবে না, উয়ায় গয় সাংগীতিক। তাই এটা রং আনসার হিন্দোলি, তাই -20। এইবার সেকেন্ড সুযোগ, পারলে +20, ভুল করলে -10। এইবার লড়াই চলছে অরুন্ধতী এবং লড়াইতে যোগ দিল রিম্পা। অরুন্ধতী স্কোর 45, রিম্পা স্কোর 35। দ্বিতীয় সুযোগ 20 পয়েন্টস। একটা ক যোগ হয়েছে, তোমাদের সকলের ভীষণ পরিচিত একটা শব্দ। এবার বলো মিতাদি। সাংস্কৃতিক অনুষ্ঠান। মিতাদি বলছেন সাংস্কৃতিক অনুষ্ঠান। যদি সঠিক হয় তাহলে +20 পয়েন্টস। দেখা যাক। পয়েন্টস, সঙ্গে 4 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্নে প্রচুর হিসেব নিকেশ এদিক ওদিক হয়ে গেল। এবার জানবো ফাইনাল স্কোর। শেষ প্রশ্নে যাওয়ার আগে সব থেকে বেশি পয়েন্টে ছিল হিন্দোলি, 70 পয়েন্টস। হিন্দোলি ভুল উত্তর দেওয়াতে মাইনাস হলো 20 পয়েন্টস। হিন্দোলির স্কোর গিয়ে দাঁড়ালো 50, আর মিতাদি স্কোর ছিল 20 পয়েন্টস। এই প্রশ্নের উত্তর দিয়ে মিতাদি স্কোর গিয়ে দাঁড়ালো 40। তার থেকে বেশি স্কোরে আছে হচ্ছে হিন্দোলি। -20 হবার পরেও হিন্দোলি স্কোর 50 পয়েন্টস, সবার থেকে এখন অবধি এগিয়ে হিন্দোলি। তাই আজকে দিদি নাম্বার 1 হিন্দোলি ব্যানার্জি। হিন্দোলির জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আশাবরী, মালকোষ, ভৈরবী, ঝাপতাল, মেঘমল্লার। মেঘমল্লার, ঝাপতাল, ভৈরবী, মালকোষ, আশাবরী। ভেরি গুড। সি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হাট। উইনারের ট্রফি হিন্দোলে। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার। সকলের সাথে দেখা হচ্ছে আগামীকাল। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।